আমাদের আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন নূপুর চক্রবর্তীর কলমে গ্রামের নাম ভুতুমপুর। বিশেষ সহযোগিতায় ঋতুরা স্টুডিও। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, নূপুর চক্রবর্তীর লেখা গ্রামের নাম ভুতুমপুর। বুড়ো লোকটার গায়ে পড়া স্বভাব দেখে বেশ রাগ হলো ভোলানাথের। ঘোড়া মারার ঘাট থেকে সুজনগঞ্জের নৌকা ধরার পর সেই যে পেছনে লেগেছে, আর ছাড়ার নাম নেই। বয়স বোধ করে 70-এর কোঠা পেরিয়ে গেছে। চোখ দুটো ঘোলাটে, আধময়লা পাঞ্জাবির ছেঁড়া বুক পকেট থেকে উঁকি মারছে একটা জরাজীর্ণ চশমা। নৌকা থেকে নেমে এবার বাস রাস্তা, একদম অজপাড়া গায়ের ডালডার টিন মার্কা বাস। নৌকা থেকে নামা লোকজনের বেশিরভাগই স্থানীয় ব্যবসায়ী। পুজোর মরশুমে শহর থেকে মালপত্র নিয়ে ফিরছে। মূলত তাদের আনা মালপত্রের বস্তাতেই বাসের অর্ধেকটা ভর্তি। তার সাথে আবার একদল লোক হৈ হৈ করতে করতে হাঁস মুরগি আর বাড়ির ছাগল ছানা নিয়ে উঠে পড়েছে বাসে। ভেতরটা একটু চোখ বুলিয়েই বেশ দমে যায় ভোলানাথ। বুকটা ধক করে ওঠে তার। এই বাসে করেই তাকে এখন ঘন্টা দুয়েক পথ অতিক্রম করে বামুনপাড়া পৌঁছাতে হবে। কি উঠবেন কিনা ভাবছেন? উঠে পড়ো, উঠে পড়ো। এই টেরাপদ্মা চলে গেলি কি রে, খুব ভাবিনি। হ্যাঁ, টেরাপদ্মা নামটা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করে ভোলানাথ। বুড়ো লোকটা হলুদ ছোপ পড়া দাঁত বের করে খিক খিক করে হেসে জবাব দেয়, আসলে বাসটার নাম হলো গিয়ে পদ্মা টেরাভেল। লোকে তো অত ইংরেজি বুঝিনি, তাই টেরাপদ্মা নামে ডাকে। আজ শহর থেকে মালপত্র আসার কথা ছেলে বলি এলো, নইলে মাইল টিনে গিয়ে বড় রাস্তার মুখে থেকে এই বাস ধরতে হতো। না না, এখন উঠে বড় দেখি, উঠে বড়। উঠতে বললে তো আর ওঠা যায় না। দরজার সামনে গোবরে কাদায় মাখামাখি হয়ে আছে। নাকে রুমাল চাপা দিয়ে সেটাকে এড়িয়ে অনেক কষ্ট করে কোনো রকম ভাবে ভেতরে ঢুকলো ভোলানাথ। আজ তাকে পুরো রাস্তা দাঁড়িয়েই যেতে হবে। কি কপালগুনি যে সে এত দূরে স্কুল মাস্টারের চাকরিটা নিয়ে এসেছে। একবার মনে হলো দূর নিজের শহরে ফিরে যাই, রইল চাকরি। কিন্তু পরক্ষণেই মনে পড়ল শহরে ফিরে গেলে রোগে ভোগা মায়ের ক্লান্ত চাহনি, অবিবাহিত দিদির হতাশার দীর্ঘশ্বাস। গ্রাজুয়েশন কমপ্লিট করবার পর 3 বছর ফ্যা ফ্যা করে চাকরির খোঁজে লোকের দরজায় দরজায় ধন্না দেওয়ার সেই কালো অতীত তাকে আবার ঘিরে ধরবে। যা হবে দেখা যাবে মনোভাব নিয়ে বাসের হ্যান্ডেলটা শক্ত করে চেপে ধরল সে। বুড়ো লোকটা এর মধ্যেই চটি জোড়া পেতে বসে পড়েছে মেঝেতে। এখন একটা পাখির পালক দিয়ে নিজের কানে সুড়সুড়ি দিচ্ছে। আপনি কতদূর যাবেন দাদু? পারিপার্শ্বিক অস্বস্তিটা কাটানোর জন্য এবার এক প্রকার বাধ্য হয়েই কথাবার্তা শুরু করতে চায় ভোলানাথ। বুড়ো লোকটা হালকা চোখ খুলে জবাব দেয়, না চিন্তা কর, একদম শেষ স্টপেজ। এটা তোমার বামুন পাড়ায় কি কাজ? মুক্তকেশী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাজে যাচ্ছি। কিসের কাজ? শিক্ষক শিক্ষক মানে টিচার। মাস্টার, তা বলো, খুঁজে খুঁজে আর কোনো জায়গা পেলিনি? এসেছে কিনা ভবতোষের ওখানে? সে কি, ভবতোষ বাবুকে আপনি চেনেন নাকি? হ্যাঁ, তা চিনবনি কেন? আমি হলাম কাশীনাথ বাড়ুচ্ছে, বামুনপাড়া পঞ্চায়েত মেম্বার, ক্লাবের পেছিডাং। পেছিডাং কথার অর্থ যে প্রেসিডেন্ট, সেটা বোধগম্য হতে অবশ্য কিছুটা সময় লেগেছিল ভোলানাথের। তো বামুনপাড়া থাকবে কোথায়? পুরনো জমিদার বাড়ি আছে না, আপাতত ওখানে। ভোলানাথের বাকি কথা শেষ হওয়ার আগেই কাশীনাথ বাড়ুজ্যের হাত থেকে পাখির পালকটা পড়ে গেল। একটু ইতস্তত করে কাঁপা কাঁপা গলায় বাড়ুজ্যে বললেন,
সবিনাশ, ওই বাড়ির জন্যই তো গ্রামের লোকজন প্রায় নেই জলই চলে। বলছে ভুতুরে বাড়ি। কিরকম? সে বলতে গেলে এক ইতিহাস। তোমার আগে যারা মাস্টার হয়ে এসেছিল শুনেছি এক সপ্তাহ ভালোভাবে কাটেনি। দিন দিন চারেকের মধ্যেই পালিয়ে গেছে। চাকরি করতে যাচ্ছ ভালো কথা, কিন্তু ওখানে থাকতে গেলে শুধু 3টি কথা মনে রেখো। ও বাড়ির আনাচে কোনো মেয়ে ডাকলে একদম সাড়া দেবেনি, তাকাবেও নি ওদিকে। আর সূর্য ডুবলে ঘরের বাইরে বের হবেনি, যত দরকার হোক না কেন। পারলে বামুন পাড়ার আগে মনসাতলার হাটে নেবে, ওখান থেকে বড় বালতি কিনে নেও। রাত হলে পায়খানা পেচাপ ওখানে সেরে নেবে। আর মনে করি একখানা লাল কাপড় নেবে। সেসব না হয় ঠিক আছে, কিন্তু কি আছে ও বাড়িতে সেটা তো বললেন না। আশ্বিন মাসে চাঁদনি রাতে ফুলমতি আসে, ফুলমতি হাসে। এইটুকু বলে হঠাৎ চুপ করে যায় কাশীনাথ বাড়ুজ্জে। তারপর পকেট থেকে ছোট্ট একটা মরচে পড়া টিনের ডিব্বা বার করে 2টি নস্যি নিয়ে চোখ বন্ধ করে ঢুলতে থাকে সে। কৌতূহল হলেও ভোলানাথ আর ঘাঁটায় না থাকে। রুমাল দিয়ে কপালের ঘামটা মুছে নজর দেয় জানলার বাইরে। একটু পরে সমস্ত অলসতা ঝেড়ে ফেলে নড়ে ওঠে বাসটা। রানী, আয় রানী। আরে বললি নাকি অবাগির বেটি? বৃষ্টি এলো বলে তেঁতুলগুলো তুলে রান্না করে রেখে দে। যার উদ্দেশ্যে খেন্তিমুনির এই চিৎকার, সে তখন জমিদার বাড়ির পেছনের পানা পুকুরের উপরে নইয়ে পড়া আম গাছটার ডালের দুপাশে পা ঝুলিয়ে গোটা কয়েক শুকনো তেঁতুলের স্বাদ নুন দিয়ে পরীক্ষা করতে বিশেষভাবে ব্যস্ত। মায়ের ডাক কানে যেতেই আকাশের দিকে একবার চাইল সে। পশ্চিম আকাশে একটা কালো মেঘ ধীরে ধীরে এগিয়ে আসছে এদিকে। ঝড় উঠবে কিনা অবশ্য বোঝা মুশকিল, না উঠলেই বাবা বাঁচোয়া। ঘর দরে যা অবস্থা, একটা হাঁচি দিলেই কড়িবরকার ছাদখানা কেঁপে ওঠে। তবে শুকোতে দেওয়া তেঁতুলগুলো তুলে রান্নাঘরে রেখে দেওয়ার থেকেও বড় কাজ রয়ে গেছে। সেটা হলো সুখীকে খাওয়ানো। সুখী তার থেকে 2 বছরের বড় দিদি, কিন্তু এখন বদ্ধ উন্মাদ। অথচ আজ থেকে বছর 3 আগেও সবকিছু স্বাভাবিকই ছিল। 2 বোনের হাসি ঠাট্টাতে মেতে থাকত পুরনো জমিদার বাড়ির আনাজ কানাজ। কিন্তু একদিন অঘটনটা ঘটে গেল। এমনিতে অনেক আগে থেকেই এ বাড়ির ভুতুড়ে অপবাদ ছিল, যদিও সুখী সেগুলো এক বিন্দুও বিশ্বাস করত না। সেই রাতের কথা এখনো স্পষ্ট মনে আছে তার। 2 বোন মিলে জমিদার বাড়ির ছাদে চাঁদের আলোয় বসে গল্প করতে মশগুল ছিল। তখন রেলিং ভেঙে ছাদটা ন্যাড়া হয়ে পড়েনি। গল্প করতে করতে হঠাৎ সুখী বলে উঠল, হ্যাঁ রে রানী, দেখ দেখ, নাট মন্দিরের তুলসী মঞ্চের সামনে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। কি? ধুস, রাজপুত্তরের তো আজকে আসার কথা নয় রে। আর তাছাড়া তোর চোখে কি হ্যালোজেন বসানো আছে নাকি? হ্যাঁ, এখান থেকে তুলসী মঞ্চ দেখতে পাচ্ছিস? চল না একবার গিয়ে দেখি। ব্যাস হয়ে গেল, আজ রাতে আর রাজপুত্তরের গল্প শোনা হলো না। এরপর 2 বোন মিলে পা টিপে টিপে হাজির হয়েছিল নাট মন্দিরের কাছে। অন্য কেউ না হোক, চোর হলেও হতে পারে, কিন্তু এ বাড়িতে চুরি করার মতো তেমন কিছুই নেই। তবে সাবধান হতে ক্ষতি কি? অনেক খোঁজাখুঁজি করেও কিছু না পেয়ে যখন ফিরে আসছিল তারা, ঠিক তখনই শুকনো পাতার উপর কারো দৌড়ে বাইরে চলে আসার আওয়াজ শোনা গিয়েছিল। রানীর হাত ছাড়িয়ে পেছন পেছন ছুটে গিয়েছিল সুখীও। আর তারপরেই ঘটে বিপত্তি। রানী দরজার বাইরে বেরিয়ে সুখীকে খুঁজে পায়নি, শুধু দেখেছিল একটা ছায়ামূর্তি ঠিক যেন মাটির থেকে কয়েক হাত উপরে ভেসে চলেছে জ্যোৎস্না ভরা মাঠের দিকে।
তারপর আর কিছুই মনে নেই। দুজনেরই জ্ঞান ফিরেছিল পরদিন সকালে। আর সেদিন থেকেই সুখী বদ্ধ উন্মাদ, পুরনো স্মৃতি কিছুই মনে করতে পারে না। কি রে মাগি, তুই কি শুকনো তেঁতুলগুলো ভেজাবি? আর শুকির খাওয়া হয়নি এখনো, যা গিলিয়ে ওকে। কথাটা শুনে দিদির জন্য চোখের কোণটা ভিজে উঠল রানীর। বটগাছের ডালপালা আর জঙ্গলের লতা পাতার আড়ালে অর্ধেক ঢাকা পড়ে যাওয়া অদূরে সেই ভগ্ন নাট মন্দিরটা যেন সেদিনের রাতটা বারবার মনে করিয়ে দিতে চাইছে তাকে। চোখ মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে গাছ থেকে নেমে পড়ল সে। তার এখন অনেক কাজ। আজকে কলকাতা থেকে একজন থাকতে আসছে এখানে। রান্না বান্না সব করে রাখতে হবে আগে থেকে। ভবজেঠু 1 সপ্তাহ আগেই বাবাকে সব বলে দিয়েছিল। দিনের বেলাতে ঝকঝকে রোদ দেখে কল্পনাও করা যায়নি যে বিকেলের দিকে এরকম আকাশ কালো করে বৃষ্টি নামবে। ভোলানাথ ছাতা নিয়ে আসেনি, তাই বাসে থাকতেই মেঘের গুরুগম্ভীর আওয়াজ শুনে যথেষ্ট চিন্তায় পড়ে গিয়েছিল সে। বৃষ্টিটা এলো ঠিক বাস থেকে নামার পর। প্রথমে টিপটিপ, তারপরে হরির লুটের বাতাসার মতো বড় বড় ফোঁটায়। সন্ধে হওয়ার ঠিক মুখেই মেঘ করে আসায় অন্ধকারটাও যেন নেমে এসেছে ঝপ করে। এতদিন সাহিত্যে গ্রাম বাংলার বৃষ্টির অপরূপ বর্ণনা শুধু পড়েই এসেছে ভোলানাথ, কিন্তু অন্ধকারে মেঠো রাস্তায় বৃষ্টির মধ্যে একাকী দাঁড়িয়ে থাকতে থাকতে ভোলানাথের মনে হলো সেই বর্ণনার মধ্যে অনেকটাই জল মেশানো আছে। ভবজেঠু বলে দিয়েছিল ভুতুমপুর বা বামুনপাড়া স্টপেজে নেমে একটু এগিয়ে গেলে একটা বড় বাঁশ ঝাড় পড়বে। সেখান থেকে ডান দিকে কিছুটা হাঁটলেই দর্পনারায়ণের জমিদার বাড়ি। ভবজেঠু তার নিজের জেঠু নয়, বাবার বন্ধু, এবং এই জমিদার বাড়ির অন্যতম উত্তরাধিকারী। তবে ভদ্রলোকের বিষয় সম্পত্তি নিয়ে কোনো আগ্রহ নেই। তিনি শহরে শাড়ির কারবার নিয়েই ব্যস্ত থাকেন দিনের বেশিরভাগ সময়টা। মূলত তারই পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত স্কুলে তারই সুপারিশে কাজটা পাওয়া গেছে। তার উপরে পাওনা হিসেবে থাকা খাওয়ার একদম বিনামূল্যে বলা যেতেই পারে। তাই সুযোগটা হাতছাড়া করতে চায়নি ভোলানাথ। যদিও এখন মনে হচ্ছে সুযোগটা বরং তার কাছে না আসলেই ভালো হতো। আবার বিদ্যুৎ চমকে উঠল। ক্ষণিকের আলোয় ভোলানাথ দেখল রাস্তাটা সামনে এগিয়ে একটা বড় বাঁশ ঝাড়কে মাঝখানে রেখে দুদিকে ভাগ হয়ে গেছে। বৃষ্টির বেগ আরো বেড়েছে, সাথে পাল্লা দিয়ে আবার ঝড়ও শুরু হয়েছে। অন্ধকারে দাঁড়িয়ে থাকাটা নিরাপদ নয়। প্রবল হাওয়ায় বাঁশঝাড়টা এলোমেলোভাবে দুলছে। দেখে মনে হচ্ছে যেন কোনো অতিমানবিক প্রাণী তার দিকে হেলতে তুলতে এগিয়ে আসছে। বৃষ্টির বেগ আরো বাড়ছে, সাথে পাল্লা দিয়ে আবার ঝড় শুরু হয়েছে। অন্ধকারে দাঁড়িয়ে থাকাটা আর নিরাপদ নয়। এবার সুটকেসটা শক্ত করে ধরে হাঁটতে শুরু করে ভোলানাথ। প্রবল হাওয়ায় বাঁশঝাড়টা এলোমেলোভাবে দুলছে। মনে হচ্ছে যেন কোনো অতিমানবিক প্রাণী তার দিকে হেলতে দুলতে এগিয়ে আসছে। হঠাৎ দিক বিদিক কাঁপিয়ে খুব কাছেই কোথাও একটা বাজ পড়ল। বাঁশঝাড়ের মাথাগুলো জ্বলে উঠল দাউ দাউ করে। সুটকেসটা বুকে চেপে ধরে কিছুক্ষণ স্থবির হয়ে দাঁড়িয়ে রইল ভোলানাথ। তারপর ঊর্ধ্বশ্বাসের ডান দিকের রাস্তা ধরে দৌড়াতে শুরু করলো সে। আর দুটো শিউলি পাতার বড়া দি বাবা। ও কি শুধু শুধু খাচ্ছ কেন বাবা? ডালটাও নাও, খাঁটি সোনা মুগের ডাল, শহরে পাবে না কেজি। এত খেতে পারবো না। ভোলানাথের বারবার বারণ করা সত্ত্বেও কেন্তিমণি 1 হাতা ডাল আর গোটা চারেক শিউলি পাতার বড়া তার থালায় তুলে দিল। ঘড়ির কাঁটায় রাত 10টার ঘর ছুঁই ছুঁই। কেউ বলে না দিলেও বুঝতে অসুবিধা হয় না এত রাত অব্দি জেগে থাকার অভ্যেস এই বাড়ির সদস্যদের কারণ নেই। বিশেষ করে বাড়ির কর্তা কৃপাসিন্ধুবাবু বেতের মোড়ায় বসে বসে ঢুলছিলেন, আর তার হাত পাখা বারবার ভোলানাথের মাথায় ঠুকে দিচ্ছিলেন। 1.5 বাটি ডাল, গোটা 10 বড়া, একটা কাতলা মাছের বড় পেটি আর আমড়ার অম্বুলের পুরোটাই রেখে দিয়ে যখন ভোলানাথ রাতের আহার শেষ করে উঠল,
ততক্ষণে খেন্তিমণিও বসে বসে ঘুমের দেশে হারিয়ে গেছেন। বারান্দায় রানী দাঁড়িয়েই ছিল, হাতে ছাতা। সন্ধে থেকে শুরু হওয়া বৃষ্টিটা এখনো থামেনি, বরং আরো বেড়েছে। বৃষ্টির জল বাইরের দালানের সিঁড়ি ছুঁয়ে নিয়েছে। রান্নাঘর থেকে বেরিয়ে গামছা দিয়ে মাথাটা ঢেকে একটা প্রকাণ্ড হাই তুলতে তুলতে কৃপাসিন্ধুবাবু বললেন, চলো হে, তোমাকে ঘরে পৌঁছে দিয়ে আসি। রানী, ছাতাটা নিয়ে আমার সাথে আয় তোমা। বাড়ির ভেতরে লম্বা চাতাল দিয়ে হাঁটলেও রানী ভোলানাথের মাথায় ছাতা ধরে রেখেছিল। কৌতূহলবশত এই অদ্ভুত আচরণের কারণ বাবা মেয়ে দুজনকেই জিজ্ঞেস করেছিল সে। জবাবটা এসেছিল কৃপাসিন্ধুবাবুর থেকে। বাড়ির গুলগুলিতে সব পায়রার বাসা, দোতলায় ঘরে পৌঁছাতে পৌঁছাতে মাথা ময়লা করে দেবে একেবারে। বৃষ্টির ছাঁটে দোতলার বারান্দা প্রায় ভেসে যাচ্ছে। একপাশে বেশ কয়েকটি তালাবন্ধ ঘর। বড় বড় মানধাতা আমলের তালাগুলোর ওপরে কয়েক ইঞ্চি মোটা মূর্চের স্তর বুঝিয়ে দিচ্ছে কবে এই ঘরগুলো শেষ খোলা হয়েছিল। বারান্দার একদম শেষ প্রান্তের ঘরটিতে একটা হ্যারিকেন জ্বলছে। ভেতরে চৌকির উপরে ধবধবে সাদা বিছানা পাতা, তারপর নতুন বালিশ, আলনায় কাঁচা পাঞ্জাবি, পাজামা, চাদর। তার মাথার কাছে ছোট্ট টেবিলে একটা মাটির কুঁজো, কাঁসার গ্লাস এইসব রাখা আছে। কৃপাসিন্ধুবাবু সবার আগে নিজেই হাত পা ছড়িয়ে সেই বিছানায় শুয়ে পড়ে বললেন, এসো এসো, আপাতত এইটা তোমার ঘর, কাল সাজিয়ে গুছিয়ে নিও। একতলায় পায়খানা বাথরুম আছে, সিঁড়ি দিয়ে নেমেই ডান দিকে। তবে যদি ছোটটা পায় তাহলে বারান্দার কোণেই সেরে নিও, বুঝলে? পুরনো বাড়ি বলে কথা, সাপ, খুব ইঁদুর এইসব রয়েছে। কই, এসো এসো। বাবা, বলছি তুমি উঠলে তবে তো বসবে নাকি? এই রে, তাই তো। কৃপাসিন্ধুবাবু এক হাত জিভ কেটে ঘর থেকে বেরিয়ে গেলেন। ভোলানাথ তার চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রানীকে জিজ্ঞেস করল, বাসে আসার সময় এই বাড়ি সম্পর্কে কিছু কথা শুনেছিলাম, সেগুলো কি সত্যি? নিশ্চয়ই ফুলমতি। হ্যাঁ। বুঝলেন, পৃথিবীর প্রত্যেক দেশেই এরকম হাড় পাঁজর বের করা বাড়ি থাকলে আপনা আপনি অপবাদ গজিয়ে ওঠে। সত্যি মিথ্যে বিচার করার অবকাশটাই যে আর থাকে না। তবু এই ফুলমতির পরিচয় অথবা আমার আগে যারা এসেছিল তারা হঠাৎ দিন ৩-৪ মধ্যে উধাও হয়ে গেল কেন? এগুলোর তো একটা ধারণা পেতে পারি। এই সময় আকাশ গুড় গুড় করে উঠল। বাইরের অন্ধকারের দিকে এক ঝলক তাকিয়ে রানী বলল, আছেন যখন সবই শুনতে পাবেন। এখন যাই, খুব জোরে বৃষ্টি আসছে। অপবাদগুলো সত্যি যদি হয় তাহলে হয়তো আমাকে আগামীকাল এই বাড়ির সম্বন্ধে সবকিছু ভবজেঠুকে জানাতে হবে, কারণ এখানে পাঠানোর আগে তিনি আমাকে কিছুই বলেননি। রানী চুপচাপ ফিরেই যাচ্ছিল, কিন্তু ভোলানাথের কথাটা শুনে কিছুটা গিয়ে আবার ফিরে এসে ফিসফিস করে বলল, তবে শুনুন, ফুলমতি ছিল সেই সময়ের লখনৌর বিখ্যাত বাইজিদের মধ্যে একজন। বাবার মুখে শুনেছি আগে এই বাড়িতে বেশ ঘটা করে দুর্গাপুজো হতো, জানেন? অনেক দূর দূরান্ত থেকে গণ্যমান্য ব্যক্তিরা হাজির থাকতেন। একবার তো নাকি শোভাবাজার রাজবাড়ি থেকে রাজা নবকৃষ্ণ দেব আমন্ত্রিত হয়ে এখানে এসেছিলেন। আর তারপর শহর থেকে নামি যাত্রার দল আসতো, নাম করা সব বাঘা বাঘা রাঁধুনিরা এখানে ভিড় জমাতেন। আর প্রত্যেক বছর ফুলমতিকে নিয়ে আসা হতো বাড়িতে। সেই পুজো 4টে দিন দেদার আনন্দ, খানা পিনা মজলিস করেই কেটে যেত। কিন্তু জমিদারের রক্ত বলে কথা, লাম্পট্য থাকবে না এ আবার হয় নাকি? নাচ গানের থেকেও তাই ধীরে ধীরে জমিদার দর্পনারায়ণের চোখে আগুন লাগিয়ে দিয়েছিল ফুলমতির ওই রূপ। একদিন দশমীর রাতে ঠাকুর বিসর্জনের শেষে সবাই যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল, ঠিক তখনই জমিদার বাবু তাকে 100 স্বর্ণমুদ্রা বকশিস দেওয়ার লোভ দেখিয়ে ডেকে পাঠিয়েছিল নাট মন্দিরে। ব্যাস, তারপর দিন থেকেই
ওই দুজনের খোঁজ আর কেউ পায়নি। আর এই বাড়িতেও কোনোদিন আর ঢাকের আওয়াজ শোনা যায়নি তারপর থেকে। তবে জানেন তো, গাঁয়ের বুড়ো বুড়িরা এখনো বলে ফুলমতির ওই রূপ যৌবনকে ভোগ করে ওই রাতেই নাকি পদ্মদিঘির কোনো এক জায়গায় পুঁতে দিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল ওই দর্পনারায়ণ। এই শেষ লাইনটাই ভোলানাথকে ভাবিয়ে তুলল সব থেকে বেশি। একটু গলা খাঁকারি দিয়ে সে জিজ্ঞেস করলো, ইয়ে মানে পুঁতে দিয়েছিল মানে? দেখলেন তো, ভয় পেয়ে গেলেন। এই জন্যেই আমি রাতের বেলা আপনাকে এসব কথা বলতে চাই। তবে চিন্তা নেই মশাই, এরকম পুরনো বাড়ি আর ওরকম একটা ঘটনা, সুতরাং বুঝতেই পারছেন। কিন্তু শুনলাম ফুলমতিকে দেখা গেছে। তাই তো আমরাও লোকের মুখে অনেক শুনেছি জানেন, রাতের বেলা নাকি সে আবার সারা বাড়িতে হেঁটে চলে বেড়ায়। কেউ কেউ তো আবার তাকে নাকি পদ্মদিঘির ওপর দিয়ে হেঁটে যেতেও দেখেছে। তবে বিশ্বাস করুন, আমরা এতদিন ধরে এখানে রয়েছি, তেমন কিছু কিন্তু হয়নি, আর আমরা তো কিছুই দেখিনি। এত রাত বিরতে ওপরে কি গল্প খেন্তিমনির হচ্ছে? গলার আওয়াজ পেয়ে রানী তাড়াতাড়ি হ্যারিকেনটা নিয়ে চলে যেতে যেতে বলল, আমি আসি, আপনি তাড়াতাড়ি শুয়ে পড়ুন। হ্যাঁ, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু দরজাটা বন্ধ করে শোবেন। কখন যে বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে বুঝতেই পারেনি ভোলানাথ। ঘুমটা তার ভেঙে গিয়েছিল অস্বস্তিকর গরমে। কারণ একে তো এই ঘরের একটা জানলা, তাও আবার ছিটকিনি দেওয়া, ওদিকে বাড়ির লোকের কথা মতো রাতে দরজা বন্ধ করে রাখা, সব মিলিয়ে ঘরের ভেতরের পরিবেশ পুরো ভাঁপিয়ে উঠেছিল। চৌকির নিচে রাখা হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিয়ে জানলার পাল্লা দুটো খুলে দিল সে। পুরনো দিনের খড়খড়ির জানলা, খটখট শব্দ সেগুলোকে কাঁপিয়ে দিয়ে এক ঝলক ঠান্ডা বাতাস ঘরের ভেতরে এসে ঢুকল। বাইরে ফাঁকা মাঠ জুড়ে কাশফুলের বন। পরশু মহালয়া, মা আসবেন কৈলাস থেকে, তারই প্রস্তুতি যেন শুরু হয়েছে প্রকৃতিতে। শহরে এই সময় কত আনন্দ, কত মজা, আলো ঝলমলে রাত, রাজপথে মানুষের ঢল। কিন্তু এই গ্রামের দর্পনারায়ণের জমিদার বাড়িতে যেন বিষাদের ছায়া জড়িয়ে আছে। হঠাৎ খুট করে একটা আওয়াজ শুনে পেছন ঘুরতেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল ভোলানাথের। আলনার গা ঘেঁষে কেউ যেন দাঁড়িয়ে আছে। খোলা জানলা দিয়ে আসা বাতাসের ধাক্কায় হেরিকেনের শিখাটা দপ করে উঠল। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল ভোলানাথ। ফাঁকা ঘরে নিজের গলাটা নিজের কাছে কেমন যেন বিকৃত শোনালো। একবার মনে হলো দিঘি নয়, এই ঘরের কোথাও পুঁতে রাখা হয়নি তো ফুলমতিকে। আচ্ছা, তাকে কি মেরে পুঁতে দেওয়া হয়েছিল নাকি নাকি জীবন্ত অবস্থায়? এরপর আর ভাবতে পারছিল না সে, কারণ তার শিরায় শিরায় তখন বরফের জলের মতো আতঙ্কের ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। হোকি ছায়ার হাত দুটো যেন পেন্ডুলামের মতো দুলতে শুরু করেছে। হঠাৎ দড়াম শব্দে হৃদস্পন্দনকে এক মুহূর্তের জন্য থমকে দিয়ে বাতাসের ঝাপটায় জানলার পাল্লাগুলো বন্ধ হয়ে যেতেই ভোলানাথ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপরেই হেসে উঠল হো হো করে। এতক্ষণ যেটাকে মানুষের ছায়া বলে ভয় করছিল, আসলে সেটা তার একটু আগে আলনায় ঝুলিয়ে রাখা ঢোলা শার্টটা। সারাদিনের পরিশ্রম, ব্যবসা, গরম, তার উপরে ফুলমতির কথাগুলো সবকিছু তার মাথায় গোলমাল পাকিয়ে একটা ভয়ের সৃষ্টি করেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বসে পড়ল চৌকির উপর। সভয়ে আবার তাকালো আলনার দিকে। সাবধানের মার নেই, না ওটা শার্টই, অন্য কিছু নয়। ছাদের কোণ থেকে বোধহয় তার চিন্তাকে সমর্থন জানিয়ে টিকটিকিটাও বলে উঠল, টিক টিক টিক। এই যে শুনছেন,
ধর্মড়িয়ে বিছানা থেকে উঠে বসল ভোলানাথ। আধখোলা জানলা দিয়ে সূর্যের আলো ঘরে এসে ঢুকছে। সর্বনাশ, কটা বাজে এখন? টেবিলের উপরে রাখা হাত ঘড়িটা একবার দেখেই সেটাকে বালিশের উপর ছুঁড়ে দিল। বৃষ্টির জলে ব্যাটারিটা গেছে বোধহয়, কারণ দুটো কাঁটাই এখন গতকাল সন্ধ্যের সময় দেখিয়ে চলেছে। আলনা থেকে শার্টটা পরে নিয়ে চোখ দুটো মুছে সে দরজা খুলে দিতেই ছোটখাটো ঝড় এসে ঢুকলো ঘরে। ওহ, সে কখন থেকে ডাকছি, বাপরে বাপ, আপনি ঘুমোতেও পারেন বটে। চায়ের কাপ আর বাদাম আমুলের তেল দিয়ে মাখা মুড়ির বাটিটা চৌকির উপরে নামিয়ে রাখতে রাখতে আরো কি কি যেন সব বলছিল রানী। তার কিছুই মাথায় ঢুকছিল না ভোলানাথের। সে এক দৃষ্টিতে তাকিয়েছিল সদ্য স্নাত নারীর চোখ জোড়ার দিকে। সকালের নরম আলোয় তার মুখটা যেন বেশ পবিত্র লাগছিল। কি দেখছেন অমন ভাবে? রানীর প্রশ্নে সম্বিত ফিরে পায় ভোলানাথ। লজ্জায় প্রায় লাল হয়ে তোতলাতে তোতলাতে জবাব দিল, তোমাকে, মানে আপনাকে। আমাকে তো সারাদিন ধরেই দেখবেন। এখন দেখি চট করে এগুলো খেয়ে নিন তো। আজ তো আবার আপনার স্কুলের প্রথম দিন। বাবা কিন্তু কথা বলে রেখেছে সেক্রেটারির সাথে। এক কাজ করুন, চা খেতে খেতে আসুন, আপনাকে বরং আমি বাড়িটা ঘুরিয়ে দেখাই। আসুন। দর্পনারায়ণের জমিদার বাড়ির নকশাটা তৈরি হয়েছে অনেকটা ইউরোপীয় সংস্কৃতিকে অনুকরণ করে। বড় বড় সুদৃশ্য স্তম্ভ ধরে রেখেছে বাড়িটার ছাদকে। জায়গায় জায়গায় ভগ্নপ্রায় নৃত্যরত শ্বেতপাথরের নারী মূর্তি আর আগাছায় ভরা পরিত্যক্ত ঝর্ণাগুলোই পরিচয় দিচ্ছে বাড়ির মালিক ঠিক কতটা শৌখিন ছিলেন। গতকাল রাতে বোঝা যায়নি এই বাড়ির পরিধি। ভোলানাথ হাঁটতে হাঁটতে চারিদিকে সব অবাক হয়ে দেখছিল। তবে কৃপা সিন্ধু বাবুরা এই বাড়িতে থাকেন না। তারা বাড়ি লাগোয়া অন্য একটা দোতলা বাড়িতে থাকেন, যেটা আগে জমিদার বাড়ির রান্নাঘর হিসেবে ব্যবহার হতো। কারণ হিসেব করে জানা গেল মূল বাড়ির বেশিরভাগ ঘরই নাকি থাকার একেবারে অযোগ্য, তার উপরে জলের অসুবিধা আছে। আরে, এই দুর্গা মূর্তিটা আবার কেমন? তারা দুজনেই হাঁটতে হাঁটতে চলে এসেছিল বাড়ির পেছনের নাট মন্দিরে। গতকালের বৃষ্টির ফলে এখনো সেখানে জায়গায় জায়গায় জল জমে আছে। নাট মন্দিরের মেঝে ফেটে বেরিয়ে এসেছে বড় বড় জংলি লতা। তুলসী মঞ্চটাও ধূলিসাৎ প্রায়। মাটির উপর ঝুঁকে পড়া বিল গাছের নিচে ছাউনিবিহীন ঘরের ভেতরে একটা ফুট ছয়েক আধ ভাঙা পিতলের দুর্গা মূর্তি পড়ে আছে। বছরের পর বছর রোদ জলের আঘাতে পিতলের হলুদ রং এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। এই মূর্তির মাথাও একপাশে চারটি হাত নেই, কিন্তু তার মধ্যেও সবচেয়ে বেশি যেটা আকৃষ্ট করে সেটা হলো মূর্তিটির ত্রিশূল। এমন ভারী ও ধারালো ফলাযুক্ত জিনিসটাকে সহজেই একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। রানী বলল, কথিত আছে এই বাড়ির প্রতিষ্ঠাতা মানে জমিদার ইন্দ্রনারায়ণ ভিত খুঁড়তে গিয়ে মাটির তলায় ঠিক এই রকম ভাবেই খুঁজে পেয়েছিলেন মূর্তিটি। আবার কেউ কেউ বলে ফরাসিরা নাকি ব্রিটিশদের সাথে যুদ্ধে হেরে পালানোর সময় ওই বিভিন্ন জিনিসপত্রের সাথে পূর্ববঙ্গের কোনো গ্রাম থেকে চুরি করে আনা এই দেবী মূর্তিকেও মাটির তলায় পুঁতে দিয়ে গিয়েছিল। তারপর শতাব্দীর পর শতাব্দী ধরে এই দেবী জমিদার বাড়িতে দেবী দুর্গা রূপে পূজিত হয়ে আসছে। কিন্তু এখন যে সবই শেষ। আগামীকাল মহালয়া, অথচ দেখুন মায়ের শরীরকে শ্যাওলারা কেমন ঘিরে রেখেছে। আগে তবুও গায়ের লোকেরা আসতো, পুজোর 4 দিন সন্ধ্যায় মোমবাতি ধরিয়ে যেত, নিজেদের উদ্যোগে জঙ্গলও পরিষ্কার করাতো। কিন্তু ওই ফুলমতির আতঙ্কে এখন সবকিছুই বন্ধ। মাঝে মাঝে কি মনে হয় জানেন, ভগবানও বোধহয় ভূতে ভয় পান। ভগবান ভূতে ভয় পান না, তিনি সঠিক সময়ের অপেক্ষায় থাকেন। আর সেই সঠিক সময়ের অপেক্ষায় যদি কারোর প্রাণ আর সম্মান দুটোই চলে যায়, মানে? ও কিছু না,
আবেগবশত বলে ফেলেছিলাম। আপনি চলুন তো। পুরো বাড়ি আর বাগানটা ঘুরে দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা কেটে গেল। ভোলানাথকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে বলে রানী এসে ঢুকলো রান্নাঘরে। খেন্তিমণি সকালের জল খাবারের জন্য রুটি তৈরিতে ব্যস্ত। বাপ রে বাপ, এক কাপ চা দিয়ে থেকে ভোর রাত তো এক করে ফেলি। দে নুনের কৌটোটা দে দেখি। প্রায় সাথে সাথেই কৃপা সিন্ধু বাবু পলিথিনের ব্যাগ হাতে রান্নাঘরে এসে ঢুকলেন। যা যা বলেছিল মেনেছে তো সবকিছু? নুন, তেঁতুল, আটা সব এনেছো তো? জিজ্ঞেস করলো খেন্তিমণি। বাজারের ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বার করে কৃপা সিন্ধু বাবু জবাব দিলেন, সব এনেছি। মুনসাতলার হাটে গিয়ে কালীপদদার টাকাটাও দিয়ে এসেছি। আর কতদিন বাবা, আর কতদিন এইভাবে ওই জানোয়ারটাকে ধার শোধ করে যেতে হবে? হ্যাঁ, আর কতদিন? আমাদের ধার তো দিদি কবেই শোধ করে দিয়েছে। আর কতদিন ওই জানোয়ারটাকে তুমি ধার শোধ করে যাবে? হ্যাঁ। কথা বলে রানী নুনের কৌটোটা আবার আগের জায়গায় রেখে দিয়ে দরজার কাছে এসে দাঁড়ানো ভোলানাথকে প্রায় ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে গেল। কৃপা সিন্ধু বাবু চমকে উঠে জোর করে একটু হাসার চেষ্টা করলেন। এসো এসো বাবা, ওগো শুনছো? জল খাবারটা ব্যবস্থা করো। ভোলানাথের জন্য একখানা সাইকেলের ব্যবস্থা করে রেখেছিলেন কৃপা সিন্ধু বাবু। আজ প্রথম দিন বলে তিনিও অবশ্য সঙ্গে যাবেন চিনিয়ে দেওয়ার জন্য। 10:20 নাগাদ ভোলানাথকে নিয়ে তিনি রওনা দিলেন স্কুলের দিকে। পিচ উঠে যাওয়া এই বুড়ো খেবুড়ো রাস্তায় অনভ্যস্ত হাতে সাইকেল চালাতে বেশ অসুবিধাই হচ্ছিল ভোলানাথের। গতকাল সন্ধ্যার সেই বাঁশ ঝাড়ের কাছাকাছি আসতেই হঠাৎ থেমে ভোলানাথ বলল, এদিক দিয়ে যাব না। কৃপা সিন্ধু বাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? এদিক দিয়ে কি সমস্যা? আসলে ছোটবেলায় ঠাকুমার মুখে শুনেছিলাম যে ভূতেদের বাস নাকি বাঁশ ঝাড়ে, তাই। সত্যি বড্ড ভীতু তুমি। শিক্ষিত ছেলে ও এসব কুসংস্কারে বিশ্বাস করো। ভোলানাথ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে আধপোড়া বাঁশঝাড়ের ভেতর দিয়ে যেন সনসন শব্দে বাতাস বইতে শুরু করলো। ঠিক গতকাল রাতের মতন আজকেও সমানে মাথা দোলাতে শুরু করলো সেগুলো। গোটা কয়েক কুকুর কেঁদে উঠল বাঁশঝাড়ের আড়াল থেকে। কৃপা সিন্ধু বাবু সাইকেলের প্যাডেলে চাপ দিয়ে বললেন, মনে হয় ঝড় আসছে। দেরি করাটা ঠিক হবে না, সোজা রাস্তা ধরেই বরং চলে যাই। বড় রাস্তায় উঠেই ভোলানাথ কৃপা সিন্ধু বাবুকে বলল, একটি অনুরোধ করছি, আশা করি রাখবেন। আপনি দয়া করে বাড়ি ফিরে যান কাকাবাবু। আমি মনসাতলার হাট ঘুরে কিছু জিনিসপত্র কিনে মুক্তকেশী হাই স্কুলে চলে যাব। সে কি, তুমি তো কিছুই চেনো না। হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে না, লোকজনকে জিজ্ঞেস করে ঠিক পৌঁছে যাব। তাহলে সাবধানে যাও বাবা, ফেরার সময় বেশি দেরি করো না যেন। হাঁপ ছেড়ে বাঁচলেন ভদ্রলোক। এই বয়সে সত্যি 7-8 কিলোমিটার সাইকেল চালানোর ধকল তার সহ্য হবে না। আরে দেখো দেখি, ছেলে যে কিছুই খায়নি, শরীর তো এমনি পড়ে যাবে। তোমার বাবা মাকে মুখ দেখাবো কি করে? আরে কি গো, তুমি কিছু বলো না। আর কিছু না খাও, অন্তত শুক্তো নিটা খাও। খেন্তিমণির মুখ ঝামটা খেয়ে সোজা হয়ে বসে কৃপা সিন্ধু বাবু বললেন, খাও খাও, শুক্তনিটা তোমার খুড়িমা ভালোই করে, একবার চেখে দেখো। সবার জোরাজুরিতে একরকম শুক্তোর বাটিটা হাতে তুলেই নিয়েছিল ভোলানাথ, কিন্তু রানী এসে বাটিটা হাত থেকে মেঝেতে নামিয়ে রেখে বলল, থাক না মা, উনি যখন খেতে চাইছেনই না, কেন জোর করছো ওনাকে? খেন্তিমণি ডালের গামলা থেকে চামচটা তুলে নিয়ে প্রায় তেড়ে এলো রানীর দিকে। ঝগড়াটা বোধহয় আরো কিছুটা চলতো, কিন্তু ভোলানাথ বাটি থেকে একটা বড়ি মুখে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এই দেখুন, আমি খেয়েছি। সত্যি ভালো হয়েছে। কারি পাতার গন্ধটাও দারুণ এসেছে। এত রাতে দয়া করে ঝগড়া করবেন না। অবশেষে রণে ভঙ্গ দিল দুজনেই। তবে আজ কৃপা সিন্ধু বাবু ঘর অব্দি এলেন না, তার বদলে রানী এলো লণ্ঠন নিয়ে। রাতের বেলায় মেয়েটা আলতা পরেছে, হাতেও আলতার দাগ, এমনকি কাপড়েও। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভোলানাথ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি রাতের বেলায় আলতা পরেছেন কেন? মহালয়ার আগের দিন
এই বাড়ির সব মহিলাই আলতা পরে, পড়তে হয়। অদ্ভুত নিয়ম তো। অদ্ভুত? তা সত্যিই বড় অদ্ভুত নিয়ম। তবে আমি এবার আসি, বুঝলেন? আর আপনি এবার তাড়াতাড়ি শুয়ে পড়ুন, আর যত তাড়াতাড়ি সম্ভব কালকে বাড়ি ছেড়ে গঞ্জের দিকে কোনো ঘর দেখুন। কেন? এখানে তো অসুবিধা কিছু হচ্ছে না। এত জেদ কেন আপনার? বলছি যখন ঘরটা ছেড়ে দিন, তার মানে ছেড়ে দিন। সে না হয় দিচ্ছি, কিন্তু কারণটা জানা যাবে না? অত কারণ জেনে আপনার লাভ নেই। শুধু এটুকুই জেনে রাখুন, আমি জেনে শুনে আপনার কোনো ক্ষতি হতে দেব না। কি ক্ষতি? অত শত এখন বলা যাবে না, শুধু জেনে রাখুন না, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। আমি আপনার কোনো ক্ষতি হতে দিতে পারি না। আমার যে হঠাৎ করে আপনাকে ভালো লাগতে শুরু করেছে, মায়া পড়ে গেলে আপনাকে যে ছাড়তে পারবো না। এইটুকু বলেই রানী প্রায় দৌড়ে নেমে গেল সিঁড়ি দিয়ে। ভোলানাথের মনে হলো সে বুঝি পড়েই যাবে, কারণ কোনো মেয়ে তাকে ভালোবাসতে পারে এই কথাটা তার এতদিন মনে হয়নি। রানী চলে গেছে, রেখে গেছে তার অদ্ভুত মোহকে। সেই অদৃশ্য মোহকেই দুহাতে আঁকড়ে ধরে বিছানায় শুয়ে পড়ল ভোলানাথ। মাঝরাতে তার মনে হলো সে আর রানী এই ভগ্নস্তূপে নেই। সমুদ্রের ধার দিয়ে হেঁটে বেড়াচ্ছে হাতের উপর আর একটা হাত রেখে। কখনো মনে হলো সূর্যমুখী বাগানের ভেতর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে তারা। বড় বড় ফুলগুলো যেন মাথা দুলিয়ে দুলিয়ে তাদের সেই আনন্দে সামিল হয়েছে। সমস্ত ভাবনার পর্দা ছিন্ন করে ক্ষীণ আওয়াজটা কানে এসে লাগতেই সজাগ হয়ে উঠল ভোলানাথ। হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিয়ে বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে কান পাতল সে। পা টেনে টেনে বারান্দায় কেউ যেন হাঁটছে। দরজার ডান দিকের পাল্লায় একখানা 1/2 ইঞ্চি মতন ফাটল আছে। আজ সকালে খেয়াল করেছিল সে। হ্যারিকেনের আলোটা কমিয়ে দিয়ে দরজার ফাটলে চোখ রাখতেই ফাঁকা বারান্দায় প্রথমে কাউকেই দেখা গেল না। ছিটকিনিটা ভালো করে তুলে দিয়ে ফিরে আসতে যাচ্ছিল, ঠিক তখনই খসখস শব্দটা আবার শোনা গেল। এবার তার সাথে যোগ হয়েছে ঘুঙুরের আওয়াজ। ভোলানাথের গায়ের লোম তীব্র আতঙ্কে খাড়া হয়ে উঠল। আবার দরজার ফাটলে চোখ রাখতে সে বুঝতে পারল আওয়াজটা আসছে বারান্দা থেকে নয়, পাশের ঘর থেকে। কিন্তু ওই ঘরের দরজা তো বন্ধ। এই ঘরে আসার আগেই দেখেছেও ঘুঙুরের শব্দটা একটানা হচ্ছে না, বরং থেমে থেমে তালে তালে হচ্ছে, ঠিক যেন কেউ নাচের তালিম দিচ্ছে। একটু পরে আওয়াজটা থেমে গেল। ভোলানাথ দরজার গায়ে হেলান দিয়ে বসে পড়ল। গায়ের জামাটা ঘেমে শরীরের সাথে লেপটে গেছে, বুকটা দ্রুত ওঠানামা করছে। এবার সে শুনতে পেল পাশের ঘরে ছিটকিনিটা নামিয়ে কেউ দরজা খুলে বাইরে এসেছে। ভোলানাথ না চাইলেও চোখ বারবার চলে যাচ্ছিল দরজার সেই ফাটলের দিকে। কোনো অদৃশ্য শক্তি বারবার তার ইচ্ছার বিরুদ্ধে ঘাড় ধরে নিয়ে যেতে চাইছিল দরজার কাছে। ঘুঙুরের শব্দটা ধীর লয়ে সমস্ত বারান্দা জুড়ে ঘুরে বেড়াচ্ছে। দরজার ফাটলের গায়ে আবার চোখ রাখতেই এবার ভোলানাথ দেখল একজোড়া ঘুঙুর পড়া পা তার দরজার সামনেই দাঁড়িয়ে আছে। এক একটা ক্ষণ যেন এক একটা যুগের মতো মনে হচ্ছে এখন। হঠাৎ সেই ঘুঙুর পড়া পা দুটো উধাও হয়ে গেল। কয়েক মুহূর্তের অপেক্ষা, ঠিক তারপরেই দরজার উপার থেকে একই রকম ভাবে কেউ চোখ রাখলো ফাটলের গায়ে। ছিটকে সরে এলো ভোলানাথ। অন্ধকার চাই, এখন অন্ধকার। হারিকেনটা নিভিয়ে দিতে হবে। এই ঘরে মানুষের অস্তিত্ব আছে, তা কোনোভাবেই বাইরের এই অতি প্রাকৃত শক্তিকে জানতে দেওয়া হবে না। কাঁচটা তুলে বার কয়েক ফু দিয়ে আগুনের শিখাটা নেভাতে পারল না সে। সবাইকে আজকের দিনেই তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। প্রবল আক্রোশে হ্যারিকেনটা মেঝেতে আছাড় মেরে ভেঙে ফেলল সে। কাঁচের টুকরোগুলো ঝনঝন করে ছড়িয়ে পড়ল চারপাশে।
আর তারপরে ঘরের দরজায় শুরু হলো প্রবল করাঘাত। ছিটকানিটা যে কোনো মুহূর্তে খসে পড়বে। ভোলানাথ প্রাণপণে দরজা শক্ত করে চেপে ধরল। ধাক্কার অভিঘাত এতটাই যে দরজার ওপার থেকে চুন সুরকিগুলো খসে খসে পড়ছে আস্তে আস্তে। কিছুক্ষণ পরেই দরজার ওপার থেকে করাঘাতটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। উত্তেজনায় বুকের বাঁ দিকটা প্রচন্ড যন্ত্রণায় বোধহয় এবার ছিঁড়ে পড়বে। বাঁ দিকে হাত বুলোতে বুলোতে প্রবল ক্লান্তিতে মেঝেতেই শুয়ে পড়ল ভোলানাথ। মেঝেতে ছড়িয়ে থাকা গোটা কয়েক কাঁচের টুকরো পিঠেও গেঁথে গেল। চারপাশ এখন নীরব। একমাত্র জানলার বাইরে একটা নাম না জানা রাত পাখি হু হু শব্দে ডেকে বারবার সেই নীরবতার প্রতিবাদ করে চলেছে। ঠিক তখনই দরজার উপারে আবার প্রবল করাঘাত। সেই সাথে কেউ দরজাটাকে ঠেলে খুলতে চাইছে বাইরে থেকে। ভোলানাথ দেওয়াল হাতড়ে হাতড়ে কোনো রকমে উঠে দাঁড়িয়ে দরজাটা চেপে ধরতে চাইল, কিন্তু ততক্ষণে তার সমস্ত শক্তিকে অগ্রাহ্য করে দরজার একটা পাল্লা অনেকটাই খুলে এসেছে। এবার ভেতরের ছিটকিনিটা বাইরের সেই শক্তির কাছে আত্মসমর্পণ করল। ভোলানাথ বিস্ফারিত চোখে দেখল চৌকাঠের উপর দাঁড়িয়ে রয়েছে একটা নারী মূর্তি। ধীরে ধীরে মূর্তিটা এগিয়ে আসছে তারই দিকে। এক পা দু পা করে পেছোতে পেছোতে ভোলানাথের পিঠ দেওয়ালে ঠেকে গেল। প্রচন্ড চিৎকার করে কথাগুলো বলতে বলতে সেই নারী মূর্তি এবার তার গলা চেপে ধরেছে। আঙুলের তীক্ষ্ণ নখগুলো সূচের মতো চামড়ায় পিঁধে যাচ্ছে। এই পার্থিব জগতের নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার সব রকম চেষ্টা যখন বিপক্ষের কাছে ব্যর্থ হয়ে যায়, ঠিক তখনই ঘরের দরজায় আরো একটা নারী মূর্তির আবির্ভাব হলো। হাতে লণ্ঠন, পরনের কাপড় আলতায় মাখামাখি। রানী এসেছে। এই দিদি, দিদি রে, দিদি আমার দিকে তাকা না। ওই দিদি, দিদি। নারী মূর্তিটা ভোলানাথকে ছেড়ে পেছনে ঘুরতেই রানীকে দেখে বিকৃত কণ্ঠে কাঁদতে শুরু করলো। রক্ত, এত রক্ত, এত রক্ত আমার গায়ে এত রক্ত। স্নান করতে হবে। রানী ঘরে ঢুকে লণ্ঠনটা নামিয়ে রাখলো মেঝেতে। হলদেটে আলোয় দেওয়ালের কোণে গুটিসুটি হয়ে বসে কাঁপতে থাকা নারী মূর্তিটাকে দেখে অবাক হয়ে গেল ভোলানাথ। চেহারাটা অবিকল রানীর মতো, তবে তার রূপ যেন রানীকেও ছাড়িয়ে যায়। রানী মেয়েটার হাত শক্ত করে চেপে ধরে। মেয়েটাও হাত ছাড়ানোর জন্য মেঝেতে গড়াগড়ি খেয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি আর রং সহ্য করতে পারছি না। আমাকে বাঁচতে দে, আমাকে বাঁচতে দে। আশ্বিন মাসের এই সময়টাই ভোরবেলার দিকে বেশ কুয়াশা কুয়াশা থাকে। এখন 3টে বাজে। রাত পেরোলেই মহালয়া। ঘরে একটা পুরনো রেডিও আছে। বাবা গতকাল সন্ধ্যায় নতুন ব্যাটারি লাগিয়ে সেটাকে বেশ গুছিয়ে রেখেছিলেন। প্রত্যেক বছর মহালয়াতে ভোর 4টের সময় উঠে মহিষাসুর মর্দিনী শোনা তার অভ্যাস। মাও ওই দিন তাড়াতাড়ি উঠে ধূপধুনো দিয়ে আসে নাট মন্দিরের দুর্গা মূর্তির পায়ে। আজকে হয়তো মায়ের সাথে বাবাকেও আসতে হবে আলো নিয়ে, কারণ একেতাই ঝড় বৃষ্টির দিন। ইলেকট্রিক কখন আসবে তাও জানা নেই। কিন্তু এখন এসব কেন ভাবছে রানী? কালীপদ মুখার্জি আসলেই তার ছুটি। তারপরেই পদ্মদিঘির জলে ভাসবে তার দেহ। আগে দিঘিতে শাপলা চাষ করত পাশের গ্রামের মনোহর কাকা।
এই ফুলমতির গুজবের পরে সেই পাট কবেই চুকে গেছে। তবুও শাপলা এখন ফোটে। রাস্তার ধারে বড় শিউলি গাছটা থেকে হালকা ফুলের সুবাস আসে। যদিও গাছের বেশিরভাগ পাতাই খেন্তিমণি বড়া বানানোর কাজে ব্যবহার করে ফেলেছে। রানী পদ্মদিঘির ঘাটে বসেই দূরে ঝোপঝাড়ের দিকে তাকালো। কালীপদ মুখার্জির কোনো চিহ্নই নেই। লোকটা তো এই সময়ের কথাই বলেছিল। একটা উৎকণ্ঠা গলার কাছে এসে আটকে যায়। জমিদার বাড়ি থেকে কুকুরের চেঁচামেচির আওয়াজ ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে। ধীরে ধীরে সেই চেঁচামেচি রূপ নিচ্ছে কান্নায়। অন্য সময় হলে তাড়া করত রানী, কিন্তু আজ তার ইচ্ছেই করল না। অন্ধকারে একা ঘাটে বসে কি করছেন? ঠান্ডা লাগবে যে। এই অন্ধকারে অপ্রত্যাশিতভাবে ভোলানাথের কণ্ঠ পেয়ে চমকে উঠল রানী। সে তো দেখে এসেছে রাতের এত ধকলের পর সে অঘরে ঘুমোচ্ছিল। এ কি, আপনি 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 এখানে? আপনি এখনো যাননি? একরকম চলেই তো গিয়েছিলাম, কিন্তু ফিরে এলাম মায়ার টানে। এখন বলুন, আপনার দিদির এই অবস্থা কি করে হলো? এতদিন লুকিয়ে রেখেছিলাম, আজ আর বলতে কোনো দ্বিধা নেই। চলে যাওয়ার আগে এই জমে থাকা কথাগুলো বলে হালকা হতে চাই। ওকে দেখছেন? ওর নাম সুখী। আমরা দুজন পিঠোপিঠি ছিলাম বলে আমরা যেমন ঝগড়া করতাম, তেমনি আমরা ছিলাম হরিহর আত্মা, জানেন। মায়ের কাছে এক বোন বকুনি খেলে ওর সাথে আর এক বোন কাঁদত। দিদি তো শহরের কলেজে ভর্তি হয়েছিল, আর সেখানে গিয়েই আমার দিদি ওই সহদেবের প্রেমে পড়ে। ছেলেটা দেখতে শুনতে বেশ ভালো ছিল, জানেন। স্বভাব, ব্যবহার, কথাবার্তাও ছিল চমৎকার। কিন্তু তখনও জানতাম না ওই সহদেব আসলে কালীপদ মুখার্জির মেজ ছেলে। কালীপদ মুখার্জি? লম্পট, ও একটা লম্পট। ওই দুশ্চরিত্র লোকটাই আমার দিদি সুখীর আজকের এই অবস্থান নেপথ্যের নায়ক। ওই মনসাতলার হাটে ওদের চালের বড় আড়তদার। আর আমার ভাবটাও সেরকম। কলকাতায় ভালো কাজ করতাম, মাথায় যে কি পোকা ঢুকলো, গ্রামে গিয়ে জমি কিনে চাষবাস করব। ব্যাস, ওই ভব জেঠু দেখিয়ে দিলেন ওই বাড়িটা। আমরাও চলে এলাম সবাই, জানেন। বাবা জমি কেনার জন্য মোটা টাকা ধার নিয়েছিলেন ওই কালীপদর থেকে। আখ চাষও শুরু করেছিলেন, কিন্তু ব্যবসায়িক বুদ্ধি ছিল না, তাই তেমন লাভ করতে পারলেন না। এদিকে ধারের টাকা সুদ বেড়ে বেড়ে তখন পাহাড় প্রমাণ হয়েছে। আড়ত থেকে রোজ লোক আসছে, আর আমাদের যাচ্ছে তাই ভাবে অপমান করে যাচ্ছে। আর একদিন খোলা বাজারে সবার সামনে দিদির হাত ধরে টানাটানি করেছিল আড়তের লোকেরা। আমার বাবা সেদিন মাথা ঠিক রাখতে পারেনি, জমি থেকে আখের গোছা তুলে নিয়ে বেধড়ক পিটিয়ে এসেছিল আড়তের ওই দুটো লোককে। তারপর পঞ্চায়েতের হস্তক্ষেপে তখনকার মতো ঘটনাটা মিটল। বাড়িতে পাওনাদার আসাও বন্ধ হয়ে গেল। আমার বাবাই প্রতি মাসে সুদের টাকা দিয়ে আসতেন। আমরা ভেবেছিলাম সব বোধহয় চুকে বুকে গেছে, কিন্তু কপাল। এইটুকু বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ করে বসে রইল রানী। একটা দুটো করে কাক ডাকতে শুরু করেছে। ঘুমন্ত প্রকৃতি জেগে উঠেছে একটু একটু করে। ভোরের বাতাস পরম মমতায় যেন হাত বুলিয়ে দিচ্ছে শরীরে। ভোলানাথ রানীর মাথায় আলতো করে হাত রেখে বলল, তারপর কি হলো রানী? চুপ করে গেলে কেন, বলো। ওদিকে দিদির সাথে সহদেবের প্রেম তখন তুঙ্গে। লুকিয়ে লুকিয়ে রাতের বেলায় ওই নাট মন্দিরে ওরা দুজনে দেখা করত। আর এই লুকিয়ে দেখা করাটাকে টোপ হিসেবে ব্যবহার করেছিল কালীপদ। একদিন অন্ধকারে
আমরা দুই বোন যখন ছাদে গল্প করছিলাম, তখনই সহদেব এসে হাজির হয়েছিল নাট মন্দিরে, আর কালীপদ নিজেও এসেছিল লুকিয়ে। আমি আর সখী যেতেই সহদেবের সামনেই কালীপদ ওকে কান্নায় ভেঙে পড়ল রানী। ভোলানাথের চোখও সজল হয়ে উঠল নিজের অজান্তেই। পরদিন থেকেই ও পাগল হয়ে গেল। আমি শুনেছিলাম জঙ্গল থেকে উদ্ধার করার সময় ওর পরনের কাপড় পুরো রক্তে ভেজাচ্ছে। ওই বাপ ছেলে দুজনে মিলে ওকে চিড়ে করে খেয়েছে। সে ঘটনার বিচার তো হলোই না, উল্টে সবাই সুখের চরিত্রের ওপর দোষ চাপালো, এমনকি পুলিশও। সেই থেকেই হিমোফোবিয়ায় আক্রান্ত সুখী ও ঘরে অচেনা পুরুষ দেখলেই হিংস্র হয়ে ওঠে, আর রক্ত দেখলেই ভীষণ ভয় পায়। তাহলে তাহলে ফুলমতি? সে সত্যিই ছিল। আপনি যে ঘরে ছিলেন তার পাশের ঘরটাই সুখীর। ওখানেই ফুলমতির ছবি আছে, সময় হলে আপনাকে একদিন দেখাবো। আসলে দর্পনারায়ণ আর ফুলমতি দুজনেই দুজনকে ভালোবাসত। লোকলজ্জার ভয় গ্রাম ছেড়ে পালিয়েছিল আর কি। এরপরের কাহিনীটা আমার বানানো। তবে সমস্যাটা কোথায় জানেন তো? সমাজ যতই এগিয়ে যাক, চন্দ্রযান চাঁদে যতই পৌঁছে যাক, তথাকথিত ভদ্র সমাজের বুকে তবুও সুখীদের কোনো ঠাঁই নেই। তারা কুকুর বেড়ালের মতন আস্থা করে পড়ে থাকে। এগুলো সব আপনার ভুল ধারণা। আপনি বোনকে নিয়ে কলকাতায় চলুন, চিকিৎসা করান, সব ঠিক হয়ে যাবে। অনেক বড় বড় এনজিও আছে যারা... সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কত সহজেই কথাটা বলে দিলেন। হ্যাঁ, বাহ। একটা কথা বলবেন? সব কিছু জেনে বুঝে আপনি পারবেন সুখীকে নিজের বাড়ির বউ করতে? কি হলো বলুন, পারবেন জনসমক্ষে নিয়ে এসে ওকে দুর্গাপুজোর আনন্দে সামিল করতে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি তো অনেক বেশি চেয়ে ফেলেছি। এই সব কিছু বাদ দিন। পারবেন আপনার গৃহলক্ষ্মীর ঘরটা অন্তত ওকে ছুঁতে দিতে? পারবেন না তো? মিথ্যে ভর্তি দুনিয়ায় অতি বাস্তব এই সত্য কথাগুলি শুনে ভোলানাথের শরীরে যেন বাজ পড়ল। এসব প্রশ্নের কোনো জবাব নেই, কারোর কাছেই নেই, বোধহয় ঈশ্বরের কাছেও নেই। ভোলানাথ আরো কাছে টেনে নিল রানীকে। রানীও বিনা বাধায় নিজের মাথাটা এলিয়ে দিল তার কাঁধে। মনে হলো এটাই যেন সেই মুহূর্তে তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় ভরসাযোগ্য নিরাপদ স্থান। রানীর কপালের উপরে নেমে আসা চুলগুলো সরিয়ে দিতে দিতে ভোলানাথ বলল, তাই আপনারা বোধহয় নতুন কেউ এলে তাকে সুখীর রোগটাকে কাজে লাগিয়ে ভয় দেখিয়ে তাড়াতে চান। হ্যাঁ 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 হ্যাঁ, যাই বলুন না কেন, এটা আমাদের সামান্য একটা প্রচেষ্টা। সুখের ভালোর জন্য তো বটেই, আর তার সাথে আমাদের মাথার উপর এই ছোট্ট আশ্রয়টুকু যেন না চলে যায়, সেটাকে বাঁচানোর এক আপ্রাণ প্রচেষ্টা। কিন্তু বিশ্বাস করুন, কেন জানি না, যেন আমি না আপনার সাথে এমনটা করতে চাইনি। আমি কেন জানি না আপনাকে দেখেই মনে হয়েছিল সব কথা আপনাকে একবার বলা দরকার। আপনি আমাদের বুঝবেন, আপনি একমাত্র
একমাত্র আমাদের বুঝবেন। বাবা মাকেও বলেছিলাম আমি এ কথা, তবে তারা ভরসা করতে পারেননি। এত রাতে এখানে একা কেন বসে আছেন? বাবাকে দেনার দায় থেকে মুক্তি দেব বলে। একা একা ঘাটে বসে? বাক্যে নরমাংসের স্বাদ দিয়ে কালীপদর শুধু নারী শরীর চাই, তার জন্য যে সে যে কোনো মূল্য দিতে প্রস্তুত। হঠাৎ পেছন থেকে ভোলানাথের শার্টের কলারটাকেও খামচে ধরল। চমকে উঠল দুজনেই। অন্ধকারে কখন যে নিঃশব্দে শিকারীর মতো কালীপদ এসে হাজির হয়েছে কেউ খেয়াল করেনি। তার পুরো শরীর থেকে ঘাম আর দেশি মদের গন্ধ বের হচ্ছে। পা দুটো সামান্য টলছে। বুনো শুয়োরের মতো গর্জে উঠল সে। এই তোর ভাতার, তোর নাং। আগে তো একে সাহেস্তা করব। শুয়োরের বাচ্চা, একটু আগে হাটে গিয়ে আমার আড়ত পুড়িয়ে ছাই করে দিয়েছিস। লাখ লাখ টাকার মাল পুড়েছে আমার। চল চল সালা, তোকে এই দিঘির জলের নিচে এমন জায়গায় পুঁতে দেব সালা মাছেরাও খুঁজে পাবে না। আর রানী, তুই শুনে রাখ, সুখীর থেকেও খারাপ অবস্থা করব তোর আজকে। তুই চিনিস না আমাকে। রানী কালীপদর হাতটা ধরে বলল, না, ওকে ছেড়ে দাও। আমার এই শরীরটা তো আজকে তোমার জন্য। ওকে যেভাবে পারবে ভোগ করে নাও না। ওনাকে ছেড়ে দাও। আমার সাথে যা খুশি করো না, ওনাকে ছেড়ে দাও না। কাউকে ছাড়বো না, কাউকে না, তোর বাপকেও না। আমার ক্ষতি করেছিস সেটা মনে রাখিস। কালীপদ রানীকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ভোলানাথের গোটা রোগা শরীরটা পুতুলের মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে দিঘির কালো জলের দিকে। কিন্তু কি আশ্চর্য, নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টাই করছে না ভোলানাথ, বরং সে হাসছে। অট্ট হাসিতে ফেটে পড়ছে তার শরীর। সেই হাসি জঙ্গলের প্রত্যেকটি গাছে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে চারিদিকে। রানী শুধু অবাক হয়ে দেখছিল। এরকম হাসি সে কোনোদিন শোনেনি। বোধহয় সেই হাসিকে যোগ্য সঙ্গ দিতে একটা দমকা বাতাস শঁ শঁ শব্দে শান্ত জঙ্গলে আলোড়ন সৃষ্টি করল। ভোলানাথ হাসতে হাসতে আঙুল তুলে কালীপদর পেছনের ঘন অন্ধকারে ইঙ্গিত করে বারবার বলতে লাগলো, জাগিয়াছে মাতৃশক্তি, স্বর্গ মত্ত পাতাল তাই ভয় করিয়াছে চুপ। তোমারে বধিবার লাগি পাগলি ধরিয়াছে আজ দেবী দুর্গার রূপ। ঠিক তখনই একটা জমাট বাঁধা কালো অন্ধকার ঝাঁপিয়ে পড়ল কালীপদর উপরে। রানী বিস্ময়ে আতঙ্কে হতবাক হয়ে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে ঘটে চলা ঘটনাবলীর দিকে। তার সামনে যা ঘটছে সেটাকে সত্যি নাকি সে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। এটা যদি স্বপ্ন হয় তাহলে এই ঘুম কখনো না ভাঙাই ভালো। সেই জমাট বাঁধা অন্ধকারটা ধীরে ধীরে আবছা হয়ে যেতেই রানী দেখতে পেল কালীপদর বুকের উপরে উঠে দাঁড়িয়েছে সুখী। হাতে তার দুর্গা মূর্তির সেই পিতলের ত্রিশূলটা, যেটা অনায়াসেই একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। মাথার খোলা চুলগুলো বিষধর সাপের মতো লকলক করছে। সুখীর দুই হাত উঠে গেল উপরের দিকে, তারপর বিদ্যুৎ গতিতে নেমে এলো নিচে। একবার, দুবার, তিনবার কালীপদ নাড়ি ভুড়িগুলো ত্রিশূলের ফলার সাথে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও, বাঁচাও। কালীপদ মুখার্জির মারণ আর্তনাদের সাথে সাথে চুপ হয়ে গেল চতুর্দিক। ভোলানাথ রানীর হাত স্পর্শ করে স্নিগ্ধ কণ্ঠে বলল, প্রত্যেকটি নারীর মধ্যেই দেবী দুর্গা ঘুমিয়ে রয়েছেন, শুধু জেগে ওঠার অপেক্ষা। আর যেদিন জেগে উঠবেন সেদিন পৃথিবীতে প্রলয় আসবে। আপনি দিদিকে নিয়ে বাড়ি যান, না হলে সবাই চিন্তা করবে। মনে রাখবেন, আপনারা কিছুই দেখেননি, কিছুই করেননি, আসলে সব স্বপ্ন ছিল।
ভোলানাথের হাতে স্পর্শে রানীর একাগ্রতায় ছেদ পড়ল। কয়েক মুহূর্ত চুপ করে থেকে অস্ফুট কণ্ঠে সে শুধু বলল, আপনি আপনি ঠিক আছেন তো? ঠিক আছি, তবে এখন আমাকে যেতে হবে। এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, বড্ড কষ্ট হচ্ছে। দোতলার ঘরের ঘটনাটা না ঘটলে হয়তো সত্যি আমি জানতাম না। আসি। আর হ্যাঁ, সময় আর সুযোগ থাকলে সুখীকে আমার ঘরের বউ করে নিয়ে যেতাম, কিন্তু দুটোই আমার কাছ থেকে এখন হারিয়ে গেছে। আমি আসি গো, আমি আসি। ভালো থেকো। ও রানী, রানী ওঠ, ওঠ। খেন্তিমনির চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় রানীর। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। ঠিক এমন সময় চোখ পড়ে দরজার দিকে। চমকে উঠে সে। সুখী বসে বসে চাল বাচ্ছে। এই তো তার হারিয়ে যাওয়া দিদি ফিরে এসেছে। দু চোখের দৃষ্টিতে পাগলামি নেই, রক্ত দেখলে ভয় লুকিয়ে যাওয়া নেই। শান্ত মুখখানা দেখলেই মনে হবে না গতকাল রাতে এই মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল সে। কিন্তু পদ্মদিঘির ঘাটে যে কি হয়েছিল, কি করে সে ঘরে ফিরল, কিছুই মনে পড়ছে না তার। কেউ যেন তার স্মৃতি থেকে সযত্নে ওই সময়টুকুর অস্তিত্ব মুছে দিয়েছে। রানী এক দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল সুখীকে। হাতের ক্ষতগুলোতে হাত বুলিয়ে দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দে দিদি, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে দিদি। ধুর পাগলি, আমি তো গত রাতে ঘুমিয়ে পড়েছিলাম। আজ ভোরে জেগে উঠে দেখি আমার চারপাশটা কেমন যেন বদলে গেছে। রানী আরো শক্ত করে জড়িয়ে ধরে সুখীকে। খেন্তিমনি ছেলে মানুষে আর গেল না বলে হেসে ঘরের বাইরে বেরিয়ে যান। অনেক দিন পর হাসছেন খেন্তিমনি। সবকিছু যেন নতুন করে ভালো লাগতে শুরু করেছে আজ থেকে। কৃপাসিন্ধুবাবু গান করতে করতে দাওয়ায় বসে গোপ ছাড়ছিলেন। ওদিকে ভোলানাথ আজ ভোরবেলায় পালিয়েছে, সুটকেসটা পর্যন্ত নিয়ে যায়নি। এদিকে আবার পদ্মদিঘির ঘাটে আশেপাশে গাঁয়ের প্রায় 1000 খানেক লোকের ভিড় হয়েছে। কিছুক্ষণ আগে সেখান থেকেই ফিরছেন তিনি। একদম উচিত শিক্ষা পেয়েছে নরপিশাচটা। যদিও দিঘির জল তন্ন তন্ন করে খুঁজেও কালীপদ মুখার্জির মাথাটা খুঁজে পাওয়া যায়নি। ধরটা দেখে মনে হচ্ছে কোনো হিংস্র পশু যেন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? দরজা খুলুন, দরজা খুলুন। এমনিতে এই বাড়ির ঘাসও কেউ মাড়ায় না। কস্মিনকালে কোনো আত্মীয় স্বজনও আসে না। সর্বনাশ, তাহলে ভোলানাথ ফিরে এসেছে নাকি? বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে শুরু করলো কৃপাসিন্ধুবাবুর। ভয় দেখিয়ে মাথার উপর ছাদ টিকিয়ে রাখার দীর্ঘদিনের এই পরিকল্পনা এতদিনে সবার উপরে সফলভাবে প্রয়োগ করলে এবার কি ব্যর্থ হয়ে গেল? দাঁড়াও, একটু ধৈর্য ধরো। বুড়ো মানুষ, একবার বসলে উঠতে কষ্ট হয়। আসছি আসছি বাবা। কাঁপা কাঁপা হাতে সদর দরজার চিটকিনিটা খুলতেই অবাক হয়ে গেলেন তিনি। দরজার বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। এই ছবির ছেলেটাকে চেনেন? পুলিশ ইন্সপেক্টরের হাতে ধরা পাসপোর্ট সাইজের ছবিটার উপর হুমড়ি খেয়ে পড়লেন কৃপাসিন্ধুবাবু। বিলক্ষণ চেনেন তিনি ছেলেটিকে। আরে, কে চিনব না? মুক্তকেশী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমার এখানেই থাকতো, আজ সকালে চলে গেছে অন্য জায়গায়। বললো বাড়ি পছন্দ নয়, মানে মশাইয়ের কি গতকাল রাতে গাঁজার ডোজটা একটু বেশি হয়ে গিয়েছিল? আজকে ওই আড়তদারের ডেড বডি খুঁজে পাওয়ার জের কত দূর গড়াবে ঠিক নেই, তার উপর আবার এক পাগলের পাল্লায়। এসব কি বলছেন? পাগল ঠাগল মানে? বলবো না। গতকাল ভোরবেলায় ওই 2 রাস্তার মোড়ে বাঁশঝাড়ের ভেতরে এই ছেলেটিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। খুব সম্ভবত আগের দিন ঝড় বৃষ্টির রাতে
বাজ পড়েই মারা গেছে সে। যদিও পোস্টমর্টেম রিপোর্ট এলে আরো স্পষ্ট হবে ধারণাটা। ওর জামার পকেট থেকেই আপনার এই বাড়ির ঠিকানাটা পাওয়া গেছে। হ্যাঁ, আর আপনি বলছেন কিনা আজ সকালে চলে গেছে। বিস্ময়ে অবাক হয়ে ধপ করে চলুন, মাটিতে চলুন, ঘরে বসে চলুন। পড়লেন কৃপাসিন্ধু বাবু। চলুন, নিয়ম মাফিক জেরাটা পুলিশ করে নিই। অফিসারটি সাময়িক জেরার জন্য কৃপাসিন্ধু বাবুকে থানায় যাওয়ার জন্য অনুরোধ করলেন। বাইরে বেরিয়ে একবার আকাশের দিকে তাকালেন কৃপাসিন্ধু বাবু। উত্তর পূর্ব কোণের আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে। মনে হয় আবার একটা ঝড় আসবে। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন গ্রামের নাম ভূতুমপুর। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরি। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।